7 দিনের মধ্যে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর কাকরাইলে গণ অনশন শেষে এই ঘোষণা দেয় সংগঠনটি। রোববার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হয় ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সারা দেশের দলটির সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জীবনের নিরাপত্তা, এই 3 দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণজমায়েত কর্মসূচি দেয় সংগঠনটি। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয় মিছিলটি। পুলিশি বাধার মুখে কাকরাইলের রাস্তার পাশে অনশন শুরু করে তারা। 3:30টার দিকে মূল সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 3:45টার দিকে প্রধান উপদেষ্টার পিএস তাদের লিখিত দাবি গ্রহণ করেন। পরে 1 সপ্তাহের মধ্যে 3 দাবির অগ্রগতি না হলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে তারা। আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল, তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন, এখন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ছাত্রদের এই অবদানকে, ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপারে তারা অবহেলা করে, তাহলে এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কোনো দৃশ্যমান উন্নতি দেখা না যায়, সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায়, আগামী 29শে ডিসেম্বর রবিবার দুপুর 1টায় আমরা সচিবালয় ঘেরাও করব। আইনের দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বাধা না থাকলেও গণহত্যাকারীদের নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা। রোববার দুপুরে রংপুরের শহীদের কবর জিয়ারত গিয়ে এই কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ও মানবতা বিরোধী অপরাধীদের প্রতিরোধে অপ্রয়োজনে আবারও আন্দোলনে নামার জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে। জুলাই বিপ্লবে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় 8 শহীদদের কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে দেখা করেন সংগঠনটির নেতারা। এ সময় জেলা ও বিভাগের নেতারাও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। মানুষের উপরে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে, সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই। এখনো পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে খুনের হুমকি দিয়ে বেরোচ্ছে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করবে সংস্কার কমিশন। আর কোন দল নির্বাচনে থাকবে তা নির্বাচন কমিশনের বিষয়। রোববার দুপুরে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে মত বিনিময় এই কথা বলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় তিনি আরও জানান, বর্তমান নির্বাচন কমিশনের পুরনো আইনে পরিচালিত হলেও সংস্কার কমিশনের সাথে তা সাংঘর্ষিক নয়। যোগ্য ও সঠিক লোক দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচনেও কোনো বাধা নেই বলে উল্লেখ করেন তিনি। আগামী 31 ডিসেম্বরের মধ্যে কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার কথা জানান কমিশন প্রধান। সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরা সহ প্রশাসনকে নির্বাচনে ব্যবহার না করার আহ্বান জানান। যাদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, দল নিরপেক্ষ ব্যক্তি। তো তারা যাদের নাম প্রস্তাব করেছে, তাদের থেকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা আমরা বিশ্বাস করতে চাই তারা সঠিক ব্যক্তি, তারা আমাদের জন্য একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে। গত 2 মাসে আরও 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে দুর্নীতি ও তদারকির দুর্বলতার কারণে রোহিঙ্গাদের ঠেকানো যাচ্ছে না। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। জানান, নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা না থাকলেও সতর্ক সরকার। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য অনেকটাই দখলে নিয়েছে আরাকান আর্মি। এই নিয়ে চলমান অস্থিরতায় দেশ ছাড়তে শুরু করেছে অনেক রোহিঙ্গা। এরই মধ্যে অনেকে পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের নতুন করে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু সীমান্তের দুর্বলতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000কে ঢুকতে দিয়েছি, ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই।
দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তা তো না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। মিয়ানমারে চলমান পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা করছে স্থানীয়রা। তবে পররাষ্ট্র উপদেষ্টার দাবি, এমন কোনো তথ্য নেই সরকারের কাছে। এখনো মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে, যদিও অনেকে এরকম আশঙ্কা করছেন। আশঙ্কাটা আমাদের আছে, কিন্তু আমাদের সেই ঢলকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে আমাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে। এদিকে 20 মিলনায়তনে আয়োজিত এক আলোচনায় উপদেষ্টা বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া বিকল্প কোনো পথ নেই। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা নয়, উপসচিব পদে শতভাগ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিসিএস প্রশাসন কর্মকর্তারা। সেই সাথে উপসচিব ও যুগ্ম সচিবের পদোন্নতিতে পরীক্ষা না রাখার দাবিও তাদের। সংস্কার কমিশনের প্রস্তাবনার বিপরীতে রোববার সচিবালয়ে বিক্ষোভ করেন তারা। পরে জনপ্রশাসন সচিব বলেন, প্রশাসন স্থিতিশীল রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান 17 ডিসেম্বর সাংবাদিকদের জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের 50% এবং অন্য সব ক্যাডার থেকে 50% কোটা রাখার সুপারিশ করা হবে। পদোন্নতি পেতে দিতে হবে পরীক্ষাও। পার্সেন্টেজও আগে যেটা ছিল 65-35, এটা থাকবে না, এখন 50-50 হয়ে যাবে। এরপর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে প্রশাসন ক্যাডারের সদস্যরা। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে তারা। পরে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক করে সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি দাবি করেন, অন্য ক্যাডারের পদোন্নতির বিপক্ষে নন তারা। যার অবস্থান থেকে যার ক্যাডার পদ থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয়, সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য। সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন সচিব বলেন, কয়েকটি মৌলিক বিষয়ে ভুল বুঝাবুঝি হচ্ছে। বিষয়টি এখনো খসড়া পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। সবাই যাতে বেনিফিটেড হয়, সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে, অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে। সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করবো। এনাদের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ আসলে একা আলাদা বসা হয়নি, সেই বসারটা ক্ষেত্র হয়েছে, সুযোগ হয়েছে, বসা হবে। জনপ্রশাসন সংস্কারে 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলেও জানান সচিব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরের তথ্য মেলায় সরকারি 4টি সংস্থার স্টলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী লেখা লিফলেট প্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টিকে নিছক ভুল বলে দাবি করেছেন স্টলের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে একে হাসিনা প্রীতি উল্লেখ করে শাস্তির দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 2 দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মেলার আয়োজক জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক। তবে মেলা শুরুর পরপরই দর্শনার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টল থেকে বিতরণ করা হয় মুজিব বর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী লেখা লিফলেট। এক পর্যায়ে মেলা প্রাঙ্গণে ক্ষোভ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনা পালালেও কিন্তু তার যে দোসররা আছে এবং এই যে দুর্নীতিতে স্বচ্ছগুলো আছে, এই স্বচ্ছগুলো কিন্তু এখনো আমাদের দেশে পড়ে রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত আবার শেখ হাসিনাকে নতুন করে দেশে আনার কিন্তু একটা পরিকল্পনা করছে। তবে 2টি সরকারি স্টলের দায়িত্বপ্রাপ্তদের দাবি, ভুল করে লিফলেট বিতরণ করা হয়েছে। আমি অফিস প্রধান না, তো এই জন্য আমি এই বিষয়ে বক্তব্য দিতে পারতেছি না, সরি। না, এখন যাক, মেলায় আমরা আছি, কিন্তু এই বিষয়ে আমি তো বললাম সবকিছু নতুন করা হয়েছে। সাফাইলে তো আমাদের অন্তত 15 দিন সময় দেওয়া লাগে। এখন যা ছিল তো আমরা প্রমোট করতেছি, আমরা তো আর প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধুকে করতেছি না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আগে থেকে নির্দেশনা দিয়েছিল যে অফিসে এগুলো যেগুলো আছে সবগুলো এই ধরনের সবকিছু বিনষ্ট করে ফেলতে হবে, এবং তারা আমাকে বলে নিশ্চিত করেছে যে তাদের অফিসে এগুলো যেগুলো আছে সেগুলো বিনষ্ট করবে। তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের কাছে এই বিষয়ে আমাদের যে সকল করণীয় যে সকল আছে লিখিতভাবে সেটা আমরা তাদের কাছে জানতে চাইব। মেলায় 33টি সরকারি ও 2টি বেসরকারি সহ মোট 35টি স্টল রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট
নিউজ। রাজধানীতে চাঁদাবাজের তালিকায় নাম থাকলে ছাড়া হবে না রাঘব বোয়ালদেরও, এমন হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি। তবে অপরাধ বিশ্লেষকরা বলছেন, চাঁদাবাজদের নাম ও রাজনৈতিক পরিচয় জনসম্মুখে প্রকাশের পাশাপাশি পৃষ্ঠপোষকদেরও ধরতে হবে। এছাড়াও রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে তাও নিশ্চিত করতে হবে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি। ঢাকা সহ সারা দেশে কমিউনি চাঁদাবাজদের দৌরাত্ম্য। ডিএমপি কমিশনার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যেও বিষয়টি স্পষ্ট। ডিএমপি কমিশনার শিগগিরই চাঁদাবাজদের ধরার কথা বললেও অপরাধ বিশ্লেষকরা মনে করেন শুধু মাঠে চাঁদাবাজদের ধরলে মিলবে না সুফল। চাঁদাবাজদের পৃষ্ঠপোষকদেরও ধরার পরামর্শ তাদের। এই ধরনের বক্তব্য আমরা বহু শুনেছি যে এই মাসে এই এত তারিখের মধ্যে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, সিন্ডিকেটের তালিকা হচ্ছে, এদেরকে ধরা হবে। এই বক্তব্যগুলোর প্রতি মানুষের এখন খুব একটা বেশি আস্থা নাই। মানুষ এখন অ্যাকশন দেখতে চায়। আওয়ামী সরকারের আমলে দলীয় নেতাকর্মীরা চাঁদাবাজিতে সরাসরি জড়িত থাকলেও তারা এখন পলাতক। এই অপরাধ বিশ্লেষক মনে করেন, নতুন করে রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে তা নিশ্চিত করতে হবে এখনই। চাঁদাবাজি ঠিকই আছে, শুধু মানুষগুলো পরিবর্তন হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে বিগত সরকারের পৃষ্ঠপোষকতায়, বিগত সরকারের কোনো রাজনৈতিক দল নেতার পৃষ্ঠপোষকতায় যারা চাঁদাবাজি করেছেন তারা তো এখন নেই। তাহলে এই যে নতুন যে মানুষগুলো যে আসলো চাঁদাবাজিতে, তারা আসলে কারা বা তাদের রাজনৈতিক পরিচয় কি? পুলিশ বলছে কোনো রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির সুযোগ নেই। তালিকায় রাঘব বোয়ালদের নাম আসলে তাদেরও ধরা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে মুখ্য বিষয় নয়। কোনো রাজনৈতিক দল থেকে নিশ্চয়ই তা কাউকে বলা হয়নি যে তোমরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করো। আমাদের কাছে অপরাধী অপরাধী। চাঁদাবাজির ঘটনায় অনেকেই মামলা করতে চান না, ফলে আসল চাঁদাবাজ থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, বলছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষিত বেকার আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধঃপতনে হতাশা প্রকাশ করেন তিনি। মন্তব্য করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক লেজুর বৃত্তির কারণে শিক্ষার মান কমেছে। রোববার সকালে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শিক্ষা খাত ও শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কারের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় উচ্চশিক্ষার মান নিয়ে সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। সম্মেলনে শিক্ষা উপদেষ্টা মন্তব্য করেন, শিক্ষকদের দলীয় রাজনীতি ও ছাত্র রাজনীতি নামে ক্ষমতা প্রদর্শন বিশ্ববিদ্যালয়ের বড় সমস্যা। তার চেয়ে বড় সংকট গত 15 বছরে শিক্ষক নিয়োগে অনিয়ম। আমাদের উচ্চশিক্ষার পরিবেশ, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, এটা ক্রমাগতভাবে অধঃপতিত হয়েছে। এর পেছনে যে কারণগুলো আছে সেগুলো আমাদের সবাই জানা। এর মধ্যে আছে শিক্ষকদের দলীয় ক্ষতি নেই, লেজুর ভিত্তির দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব এবং দুর্বৃত্তায়ন, এগুলো সবই আমরা জানি। শিক্ষক নিয়োগেও একদম যখন প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা হয়, এখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে। শিক্ষা উপদেষ্টা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে মেধার চরম অবমূল্যায়ন হয়েছে। জেলায় জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় করা হলেও যোগ্য শিক্ষকের অভাব রয়েছে। আমাদের শিক্ষাঙ্গনে মেধার চরম অবমূল্যায়ন এবং মেধা লালনে এবং মেধার স্বীকৃতি দিতে আমাদের অনাগ্রহ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এখানে না আছে ভালো শিক্ষক, না আছে তেমন শিক্ষার্থীর সংখ্যা। এগুলোর ভবিষ্যৎ কী হবে আমি জানি না। দেশের বাইরে থাকা অভিজ্ঞ শিক্ষক ও গবেষকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে কারসাজিতে জড়িত বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম ও তার স্ত্রী নুরুন নাহার করিম সহ পুরো পরিবার। এই কাজে তাদের সহযোগিতা করে এমটিভি সিকিউরিটিজ ও এভি সিকিউরিটিজ। এমডির পিএস এবং পিয়নের নামে এ দুটি হাউজের বিও অ্যাকাউন্টে গেছে 154 কোটি টাকার বেশি। সম্প্রতি অরিয়েন্ট
ইনফিউশনসের শেয়ারের কারসাজির দায়ে তাদের জরিমানাও করেছে বিএসইসি। বিকন ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2010 সালে। 13 সালে বিদেশে ওষুধ রপ্তানি শুরু করা কোম্পানিটির রপ্তানি বৃদ্ধি পেলেও 2020-এর পর থেকে তারা আর ওষুধ রপ্তানি করেনি। পরে বিকন মেডিকেল লিমিটেডের নামে রপ্তানি করা হয়, যেখানে প্রতিষ্ঠানটির সব পরিচালক ও দায়িত্বশীলরা এবাদুল করিমের আত্মীয়। লাভের অংশ শেয়ার হোল্ডারদের না দিয়ে নিজেদের মধ্যে রাখতেই এই কৌশল, অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের। এখানেই শেষ নয়। বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম ও তার স্ত্রী, কোম্পানির চেয়ারম্যান নুরুন নাহার করিম, ছেলে উলফাত করিম, মেয়ে বিকনের পরিচালক রিসানা করিম সহ পরিবারের অনেকে জড়িত শেয়ার কারসাজিতে। সম্প্রতি ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে তাদের জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। 2018, 19, 20 ও 21 সালে বিকন ফার্মার এমডি এবাদুল করিমের পিয়ন আক্তার হোসেন, পিএস আজাদ হোসেন পাটোয়ারি, ছেলে উলফাত করিম, পরিচালক সোহেল আলম সহ শ্বশুরবাড়ির কয়েকজনের বিও অ্যাকাউন্টে 154 কোটি 20 লাখ টাকা জমা দেন এবাদুল করিম। এমন অস্বাভাবিক লেনদেন হয় এমটিবি সিকিউরিটিজ ও এবি সিকিউরিটিজে, যার সবগুলো চেকের কপি ও মানি রিসিট ইন্ডিপেন্ডেন্ট টিভির হাতে এসেছে। এ বিষয়ে ফোনে পাওয়া যায়নি এবাদুল করিমকে। কথা বলেন চেয়ারম্যান নুরুন নাহার করিম। বলেন তিনি শেয়ার ব্যবসার কিছুই বোঝেন না, সিকিউরিটিজ হাউসের লোকজন সব করেন। 260 টাকা করে কিনছি, এখন বিঘরে সে মার্কেটে খোঁজ নিয়ে দেন কত করে, 100 কত টাকা দেন। এটা সম্বন্ধে কিছুই বলতে পারবো না। আসলে কথা কি, আমি শেয়ার ব্যাপারটা খুব বুঝি কম, বললাম না, বুঝ দেখে আমি যতগুলো শেয়ার, সব শেয়ার আমার ধরা খাওয়া। 2016, 17, 18 ও 19 এবং 20 সালে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি 5 থেকে 6% লভ্যাংশ দেয় কোম্পানিটি, যদিও পরের বছরগুলোতে বেড়েছে লভ্যাংশের পরিমাণ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের সঙ্গে করাচির সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিক এই সম্পর্ক থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পথ খুঁজতে হবে বাংলাদেশকে। আমদানির বাইরে রপ্তানি নিয়েও ভাবতে হবে ভবিষ্যতে। চট্টগ্রাম কাস্টম হাউস ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 17 কোটি 94 লাখ ডলারের পণ্য। গত বছর একই সময়ে এসেছিল 14 কোটি 10 লাখ ডলারের। এবার আমদানি হয়েছে পোশাক শিল্পের কাঁচামাল, পেঁয়াজ, আলু, পরিশোধিত চিনি, ডলোমাইট, কাঁচ শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। আমদানি বাড়লেও ছোট বাজার ও রপ্তানিতে যথাযথ ব্যবস্থা না থাকায় পাকিস্তানে বাংলাদেশি পণ্য রপ্তানি শূন্যের কোঠায়। সম্প্রতি দুবাই, করাচি, চট্টগ্রাম রুটে চালু হয়েছে সরাসরি শিপিং সার্ভিস। একে ইতিবাচকই মনে করছেন আমদানিকারকরা। কোয়েশ্চেন করছি না যে চায়না থেকে ডিরেক্ট এরকম 11 দিনে এটা আসলো, আমি এটা 100% এক্সামিন করবো বা এরকম কোনো বিষয় নাই। তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করব? কাস্টম এটা করতে পারে, তারা চাইলে 100% এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে। পাকিস্তান থেকে আমাদের এইসব পণ্য আগেও আসতো, এখনও আসতেছে, একটু বড় আকারে, ভলিউম বেশি। রোজাকে টার্গেট করে যে সকল পণ্য আমাদের বাংলাদেশে আমদানি হয়, সেই ধরনের পণ্যগুলোকেই তারা কিন্তু এখানে আনতেছে। নতুন জাহাজ সার্ভিসের মাধ্যমে 2 দফায় করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 1126 কন্টেইনার পণ্য। এই রুটে আরও নতুন শিপিং লাইন যুক্ত হওয়ার সুযোগ দেখছে বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারকরা যদি উৎসাহী হয় এবং পাকিস্তান বা দুবাই থেকে যদি আরও কার্গো ইম্পোর্ট করতে চায়, তাহলে এই ধরনের সার্ভিস ভবিষ্যতে আরও বাড়বে। 1 মাস বা 40 দিনের মধ্যেই এটা একটা রোটেশন কমপ্লিট করে। গত অর্থ বছরে পাকিস্তান থেকে মোট 62 কোটি 70 লাখ ডলারের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ, যা দেশের মোট আমদানির 1%। এখন থেকে প্রতি 38 থেকে 42 দিন পর পর দুবাই থেকে করাচি হয়ে এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেওয়ার কথা রয়েছে। আর এর মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে পাকিস্তানের সাথে নতুন বাণিজ্যিক সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশের, যার প্রভাব পড়তে পারে দেশের পণ্য বাজারেও। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কোনো কাজেই লাগছে না সিলেট নগরের 5টি ফুট ওভারব্রিজ। পথচারীরা ব্যবহার করছেন না ফুট ওভারব্রিজ। নগর পরিকল্পনাবিদরা বলছেন, উপযুক্ত স্থান নির্ধারণ না করায় সুফল পাচ্ছে না নগরবাসী। অর্থ বরাদ্দ পেলে ফুট ওভারব্রিজ ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নেওয়া হবে, বলছে সিটি কর্পোরেশন।
সিলেট নগরীর বন্দরবাজারে 2015 সালে নির্মিত হয় প্রথম ফুট ওভারব্রিজ। এরপর নগরীর হুমায়ুন চত্বর, টিলাগড়, শাহপরান ও আখালিয়াতে নির্মাণ করা হয় আরও 4টি। এসব ফুট ওভারব্রিজ নির্মাণে মোট ব্যয় 7.5 কোটি টাকা। তবে ব্যবহারে অনীহায় ব্যয়বহুল এই সেতুগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। নগরবাসী বলছে, সড়কগুলো সরু হওয়ায় ফুট ওভারব্রিজ ব্যবহারের প্রয়োজন পড়ে না। এছাড়া বয়স্কদের ব্যবহারের জন্য সেতুগুলো অনুপযোগী। ওভারব্রিজগুলো আগামীতে যখন দেওয়া হবে তখন এই পরিবেশ পরিস্থিতি বুঝে যেখানে জনগণের সুবিধা হবে, কাজে লাগবে, সেখানে ওভারব্রিজগুলো দিলে আমার মনে হয় অনেকাংশে ভালো হবে। পরিকল্পনাবিদরা বলছেন, স্থান ও প্রয়োজনীয়তা বিবেচনা না করেই তৈরি হওয়ায় কাজে লাগছে না ফুট ওভারব্রিজ। পরিকল্পনাহীনভাবে করা হয়েছে। আমাদের দেশে যেরকম প্রজেক্টগুলো হয়, কারো একজনের ইচ্ছায় হয়তো এটা হয়ে গেছে, এটা সমন্বিত কোনো পরিকল্পনার অংশ না। এর মধ্যে বন্দরবাজারের ফুট ওভারব্রিজটি 3বার নিলামে তুলেও দর না মেলায় সরাতে ব্যর্থ হয়েছে সিটি কর্পোরেশন। নতুন করে অর্থ বরাদ্দ পেলে ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নেওয়া হবে বলছেন কর্মকর্তারা। আমরা বন্দরের পয়েন্টটা রিমুভ করার চেষ্টা করেছিলাম, তো আমরা টেন্ডার দিয়েছিলাম, 3বার টেন্ডার দিয়েছি। যেখানে 1,66,00,000 টাকার খরচ, সেখানে 22 লক্ষ টাকা। আসলে এটা তো হয় না, যার কারণে আমরা এটার কার্যক্রমটা গ্রহণ করে নেই। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে উপযোগিতা বিবেচনার পরামর্শ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভিযানেও বন্ধ হচ্ছে না লক্ষ্মীপুরে 84 অবৈধ ইট ভাটার কার্যক্রম। ভ্রাম্যমাণ আদালত ইতিমধ্যে 26টি ভাটার কার্যক্রম বন্ধ করে দিলেও তা মানছে না মালিকরা। ফলে পরিবেশ বিপর্যয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। তবে জেলা প্রশাসক বলছেন, অবৈধ ইট ভাটা বন্ধ করতে আরও 18 কঠোর হবে প্রশাসন। এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ উপজেলা ও চন্দ্রগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে প্রায় 138টি ইটভাটা। এর মধ্যে 84টি অবৈধ। বেশিরভাগ ইটভাটার নেই পরিবেশ ছাড়পত্র। জিগজাগ পদ্ধতিতে ভাটা নির্মাণের নির্দেশনা থাকলেও নানা অজুহাতে তা মানছেন না ইটভাটা কর্তৃপক্ষ। অভিযোগ আছে, প্রতিটি ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হয় কাঠ। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের। সেই সাথে নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। একটারও কোনো বৈধ কাগজপত্র নেই। কিভাবে এগুলো চলতেছে বা চালাচ্ছে তারা, এটা আসলে আমাদের বোধগম্য নয়। এই ইটভাটাগুলো আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এগুলোর থেকে যে কার্বন নিঃসরণ হচ্ছে, এতে আমাদের পরিবেশ ধ্বংস হচ্ছে। জেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অতি সত্বর অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। তবে ইটভাটা মালিকদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। তবে কিছু মালিক তা না মেনে ইটভাটা চালিয়ে যাচ্ছেন। আমরা মালিক সমিতি চেষ্টা করতেছি, যারা বৈধ আছে তারা যারা বিফিল্ডে করে থাকে বৈধভাবে, আর যাদের কাগজপত্র নাই, বিশেষ করে বাংলা ভাড়া, এদের ব্যাপারে হিসাব আছে, লোকাল প্রশাসন আছে, ওনারা যে ব্যবস্থা নেয়, এতে আমাদের কোনো আপত্তি নেই। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অবৈধ ইটভাটার সংবাদ পেয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা ভ্রাম্যমাণ আদালত সেখানে পাঠিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সেই ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাহী অফিসারগণ নিয়মিতই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। রামগতি ও কমলনগর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা 26টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। এরপর অদৃশ্য কারণে এসব ইটভাটার কার্যক্রম আবারও শুরু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় মানি এক্সচেঞ্জগুলোতে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো ডলার। মূল্য তালিকা 120 টাকা লেখা থাকলেও ক্রেতাদের ডলার প্রতি গুনতে হচ্ছে 127 টাকার বেশি। এদিকে ব্যাংকাররাও বলছেন, আমদানির দায় পরিশোধে হঠাৎ চাপ বেড়েছে, ওই বাড়ছে ডলারের দাম। এমন অবস্থায় আবারও মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা অর্থনীতিবিদদের। দেশের বাইরে ঘুরতে যেতে ডলার খুঁজছিলেন জাকারিয়া ও তার বন্ধু। তবে বেশ কয়েকটি ব্যাংক ও মানি এক্সচেঞ্জে গিয়েও ডলার পেলেন না। বেশ কয়েকটা ব্যাংকে ঘুরলাম, সোনালী ব্যাংকের 2টা ব্রাঞ্চ, রূপালী ব্যাংকেও ঘুরলাম, তো কোথাও ডলার দিতে পারলো না। পরে বেশ কয়েকটা মানি এক্সচেঞ্জেও ঘুরলাম, তাদের কাছেও নাই। আর একটাতে পেলাম, তারা বলছে 127 টাকা 30 পয়সা রেট যাচ্ছে। ভোগান্তি তো অবশ্যই। ব্যাংকগুলোতে গেলাম ফার্স্টে, ওনাদের কথা হচ্ছে ডলার ব্যতীত যদি কোনো হেল্প লাগে তাহলে করতে পারবো। মাস দুয়েক ধরে খোলা বাজারে ডলার বেচাকেনার দর ছিল 120 থেকে 122 টাকার মধ্যে। এখনও মূল্য তালিকা অপরিবর্তিত থাকলেও প্রকৃত দর ছাড়িয়েছে 127 টাকা। আমাদের গাড়ির উপরে নিতে চাই, হবে সেটা হওয়ার তো প্রশ্নই ওঠে না।
আর আপনার বর্তমানে প্রযুক্তির যুগে আপনি তো রেট ডেকে রাখতে পারবেন না, পারবেন? সম্ভব? তাহলে আর আপনার রেটের মধ্যে যদি বৈষম্য থাকে, আপনি তো এই স্থিতিশীলতা কখনোই ফিরবে না। ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই আমদানি বকেয়া পরিশোধ করতে হবে। এছাড়া রেমিটেন্সের ডলার সংগ্রহেও ব্যাংকগুলোকে দাম দিতে হচ্ছে 124 থেকে 125 টাকা পর্যন্ত। কিছু কিছু ব্যাংক আছে যে এলসি খুলে ফেলেছে, এখন তো পেমেন্ট করতে হবে। এখন তো ডলার যদি সাপ্লাই সাইডে একটু কমতি থাকে তখনই রেটটা বেড়ে যায়। প্রতিটা ব্যাংকেরই ম্যাচুরিটি প্রোফাইল করা দরকার আছে, যে আমার ইনফ্লো কত হবে, আউটফ্লো কত হবে, আমি যেগুলো খুলেছি সেগুলো কবে কবে পেমেন্ট ডিউ হবে। অর্থনীতিবিদদের মতে ডলারের চাহিদার পরিপ্রেক্ষিতে যোগান নিশ্চিত না হলে ডলারের দাম বেড়েই চলবে। তাই সংকট মোকাবেলায় বৈদেশিক ঋণের প্রবাহ বাড়াতে হবে। একই সাথে কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি রাখতে হবে। এই মুহূর্তে যে নিট এফডিআই সেটা কিন্তু $1.5 বিলিয়ন কম। তো এখন ওইটাকে কিভাবে বাড়ানো যায়? আবার এই এফডিআই এর মধ্যে বেশ বড় একটা অংশ হচ্ছে যে নিজেদেরই যে ইনভেস্টমেন্ট আগে ছিল সেইটাই আবার তারা ইনভেস্ট করছে। তার মানে হলো নতুন করে কিন্তু ডলারের যে প্রবাহ সেটা কিন্তু খুবই কম। বিশেষজ্ঞরা জানান, ডলারের বাড়তি মূল্য আরেক দফা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে জমে উঠেছে 8 দিন ব্যাপী বইমেলা। মেলায় স্থান পেয়েছে হুমায়ূন আহমেদ থেকে শুরু করে কমিক, সায়েন্স ফিকশন সহ নানা বিষয়ের বই। প্রকাশকরা বলছেন, মেলায় বইপ্রেমীদের সাড়াও মিলছে বেশ। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতেই এই উদ্যোগ, বলছেন আয়োজকরা। 8 দিনের জন্য বইপ্রেমীদের পদচারণায় মুখর রাজশাহীর কালেক্টর মাঠ। প্রতিদিনই বাড়ছে তাদের আনাগোনা। বই কিনতে বা ঘুরে দেখতে একা ও দল বেঁধে আসছে সব বয়সের মানুষ। নানারূপে সেজেছে মেলার প্রতিটি স্টল। জহির রাইহান থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, বিক্রি হচ্ছে সবার বই। মেলার আকর্ষণ হিসেবে আরও থাকছে কমিক্স, সায়েন্স ফিকশন সহ শিশুদের বিভিন্ন ছড়ার বই। অনেকেই আসছেন পরিবার পরিজন নিয়ে, কেউ আসছেন প্রিয়জনের সাথে। মেলায় ঘুরে ঘুরে বেছে নিচ্ছেন পছন্দের বই। বিভিন্ন বই দেখলাম ঘুরে ঘুরে। আমার বেশি পছন্দ হলো গোয়েন্দা সিরিজগুলো। এখানকার যারা তরুণ আছে বা স্কুল বা কলেজে যারা পড়ে তাদের জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ হবে। আমি প্রথমবার বই মেলায় আসছি, তো এখানে অনেকগুলো স্টল আছে, সব রকমেরই বই আছে। বিশ্বাস করি যে মোবাইল, ডিজিটাল এইগুলো এফেক্ট থেকে বের হয়ে ওরা কিন্তু বইয়ের দিকেই আগ্রহী হবে। আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতেই রাজশাহীতে এই উদ্যোগ। আগামীতে মেলার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা তাদের। দর্শক আসতেছেন, তারা বইয়ের সাথে পরিচিত হচ্ছেন, অনেক বই বিক্রি হচ্ছে। পাশাপাশি আমাদের ইয়াং জেনারেশন যারা, তারা এখানে এসে অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছে। মেলায় রয়েছে 100টি স্টল। গত 18 তারিখ শুরু হওয়া বইমেলা চলবে 25 তারিখ পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকছে দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।